দুনিয়াতে অনেক আবিষ্কার হয়েছে মহৎ উদ্দেশ্য নয়, বিমান মহৎ উদ্দেশ্য হয়নি, লোককে বোম মারার জন্য আবিষ্কার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোম নিয়ে অন্য দেশে সহজে পৌঁছে মেরে দিয়ে এসো, আটকাতে পারো না। তখন তো এত মিসাইল ছিল না বা ছিল না 400 যে আমরা রাশিয়া থেকে নিয়ে এসেছি নিখুঁতভাবে মেরে দেবে। এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না। তো সাইকেল আবিষ্কার হয়েছিল ডাকাতি করার জন্য, অফিস করার জন্য নয়, তাদের পালিয়ে যেতে হবে চুরি করে তার জন্য। কিন্তু আজ সেটা জীবন পাল্টে দিয়েছে মানুষের। বিমানও আজকে দুনিয়াকে কত সহজ করে দিয়েছে, ছোট করে দিয়েছে পৌঁছবার জন্য, আবিষ্কারের জন্য। তার ভালো আবিষ্কার হচ্ছে। বিমান নাকি কোনো মহৎ উদ্দেশ্যে তৈরি হয়নি, বোমা ফেলার জন্য তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সাইকেল তৈরি হয়েছিল চুরি করে তাড়াতাড়ি পালানোর জন্য। খড়গপুরে পিআইবির অনুষ্ঠানে এমন মন্তব্য রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনি বলেন, দুনিয়াতে বিমান কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা ফেলার জন্য এটা তৈরি করা হয়েছিল, যাতে দ্রুত বোমা ফেলে দিয়ে লোক তাড়াতাড়ি পালাতে পারে। সাইকেলও কোনো ভালো উদ্দেশ্য নিয়ে নাকি তৈরি হয়নি, চুরি ডাকাতি করে পালানোর জন্য এই সাইকেল তৈরি করা হয়েছিল, যাতে তাড়াতাড়ি পালাতে সহজ হয়। খড়গপুরে প্রেস ইনফরমেশন ব্যুরো তথা পিআইবির সভাতে এমনই মন্তব্য করলেন একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, যা নিয়ে আবার অনেকেই টিপ্পনি কাটতে শুরু করেছেন। এদিন একাধিক সরস মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের এই মুহূর্তের কাজকর্ম নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করতে গিয়েই এই ধরনের মন্তব্য করেছেন একাধিকভাবে। প্রতিযোগিতার বাজারে সংবাদ মাধ্যম নাকি এখন নারদের ভূমিকা পালন করছে বলে তিনি বলেন। সেই সাথে একাধিক বিষয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন এই অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক ছাড়াও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গি, ছিলেন MIBর ডিজি TVK রেড্ডি সহ আরও অন্যান্যরা। কি বললেন এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ, শুনে নেওয়া যাক। আইটি নিয়ে খুব চর্চা সব জায়গায়। আমাদের পার্টির সংগঠনের মধ্যে আইটির বিশেষ গুরুত্ব আছে। আর দুনিয়াতে এখন আইটি আর বিউটি এ দুটোই বেশি চর্চা হয়, সেই জন্য এর গুরুত্ব অপরিসীম। আর সেই জন্য এই যে নতুন নোহাউ আসছে, সবসময় এর সঙ্গে যুক্ত মানুষদেরকে আপডেট হতে হবে। তার জন্য প্রশিক্ষণের বা বার্তালাপের মতো কার্যক্রমের মাধ্যমে লোকের কাছে এই তথ্যকে পৌঁছে দিতে হবে, জ্ঞানকে পৌঁছে দিতে হবে। এখানে বোঝাই যাচ্ছে পিআইবির প্রোগ্রাম, চারিদিকে তথ্য জোগাড় করার লোকেরা দাঁড়িয়ে আছেন, সাংবাদিকরা, মিডিয়ার লোকেরাই বেশি আছেন। মিডিয়াকেও আজকে উপযোগী করে চালাবার জন্য, মানুষের কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার জন্য, আর এর সুযোগ নিতে হবে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, নিউজ পেপার পড়েই খবরের খিদে মিটত। তারপরে টিভি চ্যানেল এলো, রেডিও এলো, রেডিওতে নিউজ শোনা যেত ঘন্টায় ঘন্টায় বা সারাদিনে 2-3 বার। তারপরে ঘন্টায় ঘন্টায় নিউজ আসে। টিভি এলো, ঘটনা টিভির মাধ্যমে লাইভ দেখতে আরম্ভ করলেন, এখন তো তাই হয়। তথ্য সম্প্রচার, তথ্য আনার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আইবি আছে, সিআইডি আছে, তারপরে সিআইবি, আইবি, কত রকম নাম, বিভিন্ন দেশে বিভিন্ন নামে, উদ্দেশ্য একটাই। কিছু হচ্ছে ঘটে যাওয়ার পরে সেই তথ্য নিয়ে আসা, কিছু ঘটার আগে তথ্য নিয়ে আসা, কি হতে পারে সম্ভাবনা তার ইনফরমেশন দিতে হয়, আর কি হয়েছে ঘটনা তার ইনফরমেশন দেওয়া হয়েছে। দুটোতেই বিভিন্ন মত থাকে, কি হতে পারে সম্ভাবনা সেটা নিয়েও বিভিন্ন তথ্য আসে, আর হওয়ার পরেও যে তথ্য আসে সবার তথ্য এক থাকে না, হয় তার দেখার ভুল বা পরিবেশন করার ইচ্ছাকৃত ভুল, তার জন্য আমরা ঠিক তথ্য পাই না। ঠিক তথ্য পৌঁছে দেওয়ার একটা চ্যালেঞ্জও বটে। এখন তো কম্পিটিশন এত হয়ে গেছে, কে কত তাড়াতাড়ি খবর পৌঁছে দেবে, স্পটে না পৌঁছেই খবর বলা শুরু হয়ে যায়। মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, বলছে আগুন লেগে মারা গেছে। এমনকি ঘটনা হওয়ার সম্ভাবনা জেনেই সম্প্রচার শুরু হলো, লাইভ দিচ্ছে স্টুডিওতে বসে, ঘটনা হয়নি, কি হতে পারে তার সম্ভাবনা শুরু হয়ে গেল। বিশেষ করে আমরা খেলাতে দেখি, আজকে ম্যাচ আছে ধরুন, খেলায় ম্যাচে কি হতে পারে, কে গোল করতে পারে বা কে রান করতে পারে, কে কতটা রান করতে পারে, কি করতে পারে, খেলার আগেই খেলা শেষ, সারাদিন ধরে প্রচার হতে থাকে। তো তথ্য সম্প্রচারের একটা মানুষের মনের মধ্যে একটা খিদে তৈরি হয়েছে। বহু লোককে আমি জানি সারাদিন বাড়িতে বসে টিভি চ্যানেল পাল্টে দেন, কেবল নিউজ শোনেন, অন্য কোনো চ্যানেল দেখেন না। তো সেজন্য সাংবাদিকতাও সেভাবে শুরু হয়েছিল, মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া, এটাকে একটা সেবা হিসেবে নেওয়া হয়েছিল, পরে পেশা হিসেবে নিয়েছেন।
এবং যেটা ডাক্তার সাহেব বললেন যে পাশ্চাত্য জগতের মধ্যে লোককে তথ্যকে নিজের মতো করে সম্প্রচার করা, সংবাদকে, এটা তাদের মধ্যে তথ্য খুব একটা আগ্রহ থাকে, ইচ্ছা, বা এটা তাদের প্রকৃতি ধরতে পারেন, চরিত্র। সেজন্য জার্নালিজমের মধ্যে ইয়েলো জার্নালিজম বলে একটা কথা আছে। এখন আমরাও দেখি আমাদের এখানে তার এখন তো টিভি চ্যানেল দেখলে একই নিউজ আপনি সব চ্যানেলে চলছে, আলাদাভাবে ভার্সন দেওয়া হচ্ছে। এক একটা চ্যানেল এক একভাবে প্রস্তুত করে, নিউজ কম আসে, ভিউজ বেশি আসে। তাদের বক্তব্যটাকে নিউজ হিসেবে আপনাকে মেনে নিতে হবে, শুনতে হবে। কেউ কেউ তো কেবল নয়েজ দেয়, আর কিছু দেয় না। এত চিৎকার চেঁচামে চলে আসল খবরটাই পাওয়া যায় না। এই সমস্ত ব্যাপার এর মধ্যে আছে। কারোর বিরুদ্ধে প্রচার করা, বারবার কোনো কোম্পানিকে বদনাম করা, কোনো সোসাইটিকে, কোনো হাউসকে, কোনো বিশিষ্ট ব্যক্তিকে বদনাম করার একটা চক্রান্ত চলতে থাকে। তার পিছনে অনেক অর্থ খরচা হয়। আমরা দেখেছি আমাদের দেশের সবচেয়ে বড় যে কোম্পানি আছে, বিশ্বের মধ্যে বিখ্যাত আদানি কোম্পানি সম্বন্ধে বিদেশ থেকে কিভাবে প্রচার করা হয়েছিল, তেমন লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতিও হয়েছে। তার প্রভাব ভারতবর্ষের অর্থনীতিতে পড়েছে। এই ব্যাপারে কড়াকড়ি হতে হবে। যে যা ইচ্ছা বলে দিল আর এমন জায়গা থেকে বলছে, এমন লোকের সম্বন্ধে, সেটা লোকে বিশ্বাস করে না। তার ফলে ব্যক্তি নয়, দেশ সমাজেরও বিরাট ক্ষতি হয়, আর মানুষের এর প্রতি বিশ্বাস চলে যায়। কারণ এই যে তথ্য সম্প্রচার, খবরাখবর দেওয়া নেওয়া, নিউজ, এটা একটা বিরাট বড় মাধ্যম আজকে। দুনিয়াকে ছোট করে দিচ্ছে আমাদের সামনে। খুব তাড়াতাড়ি আমরা সব খবর পেয়ে যাই, কোথায় কি ঘটছে। আর সেই জন্য এর উপরে কন্ট্রোল না থাকলে নতুন টেকনোলজি আসবেই, জ্ঞানকে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু জ্ঞান যদি মানুষকে বিভ্রান্ত করে, সেটা খুবই ক্ষতিকারক হয়। সত্য, মিথ্যা, তার মাঝখানে অর্ধসত্য, অর্ধমিথ্যা, এই ধরনের যে প্রচার চলে, এটা খুবই ক্ষতিকারক সমাজের পক্ষে। এখন তো খুবই খারাপভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। এটা ঠিক যে বহু কোটি কোটি ফেসবুক, কোটি কোটি হোয়াটসঅ্যাপ চ্যানেলকে আপনি সবসময় নজর রাখতে পারবেন না। এত সহজ হয়ে গেছে মানুষের কাছে, এটা অ্যাভেলেবল হয়ে এত সহজে, সেটাকে যে যেমনভাবে ইউজ করছে। মনের কথা লোককে বলতে পারছে না, তো সেখানেই নিজের মনের কথা বলছে, বলতে আপত্তি নেই। কিন্তু অন্যের প্রতি আমার মনের কোনো ইচ্ছা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, আমি তার সম্মানহানি করার জন্য মিথ্যা প্রচার করলাম, মিথ্যা বললাম। সমাজের জন্য এগুলো খুবই খারাপ। অনেক ভুলভাল প্রচার করা হয়, যেটা প্রকাশ্যে আসা উচিত নয়, এরকম বিষয়কে আনা হয়। এই ব্যাপারে অনেক কড়াকড়ি করা উচিত, সতর্ক থাকা উচিত সরকারের তরফ থেকে। কিন্তু সরকারের কাছে অনেক কাজ, এগুলো করার মতো এত শক্তি, সামর্থ্য, সময়, অর্থ থাকে না সবসময় পাহারাদারি করার। যেন এর সঙ্গে যুক্ত যে সংস্থা আছে, তাদেরকে সতর্ক থাকতে হবে। মিডিয়া জগতের সঙ্গে যারা আছেন, তাদের পরিশ্রম করে নিয়ে আসা যে তথ্য, যে খবর, সেটা ম্লান হয়ে যায় এই ধরনের ভুল তথ্যের জন্য। তাদেরও দায়িত্ব আছে এদেরকে এক্সপোজ করার সময় থেকে। তারা যদি জল মেশান, তাহলে আর জল দুধ বলে কিছু থাকবে না, সব জায়গায় জলই জল হয়ে যাবে। চ্যানেলগুলো আজকাল মিডিয়া হাউস নয়, একটা বিজনেস হাউস হয়ে গেছে। তো বিজনেস হাউস যেমন লাভের জন্য সব কিছু করে, মিডিয়া হাউসও ঠিক তাই করছে। মিডিয়া নিজেকে মিডিয়া হাউস না বলে বিজনেস হাউস হিসাবে ট্রিট করছে। লোকও তাই প্রতিনিয়ত তাদের চেঞ্জ করেন যে এটা চলবে না, ঠিক নয়, এর ঠিকভাবে বলছে না, এটা এখন ঠিক আছে। কাউকে খুশি করার জন্য, বিশেষ লাভের জন্য তারাও নিজের আর স্ট্যান্ড বদল করতে থাকেন। এটা আমরা প্রত্যেকবার দেখি। ইলেকশনের আগে দেখেছি একরকম চেহারা, ইলেকশনের পরে রাতারাতি পাল্টে গেছে। সত্য তাহলে কোনটা? সত্যের সঙ্গে থাকার যে আগ্রহ, সেটা সবসময় তার গুরুত্ব আছে, আর থাকবেই, আর তার জন্য লড়াই করতেই হবে। সেজন্য পিআইবির একটা বড় দায়িত্ব আছে, অনেক বড় ক্ষেত্র আছে তাদের হাতে। একসময় পিআইবির কোনো কাজ ছিল না, প্রায় 10-20 বছর আগে। তখন এত ইনফরমেশন, এত নতুন টেকনোলজি আসতে আরম্ভ করে, পিআইবির কাছ থেকে কেউ তথ্যই নিত না। কিন্তু তার তো গুরুত্ব আছেই। সে একটা সংস্থা খালি দেওয়া নাই, এই জিনিসটা নজর রাখা, কন্ট্রোল করার দায়িত্ব তাদের উপরে আছে। সেই জন্য সরকারের সঙ্গে সম্পর্ক করে যথাসম্ভব ইনফরমেশন যাতে ঠিকঠাক হয়, ঠিকঠাক পৌঁছে, সেটা দেখারও সবার দায়িত্ব আছে। মানুষকে ভুল পথে পরিচালিত করা, মানুষকে ভুল তথ্য দেওয়া। একটা ভুল তথ্যের জন্য মানুষ সুইসাইড করে ফেলে, মিথ্যা তথ্যের জন্য, ভুল খবরের জন্য
হয়ে যায় লোকে, ঐতিহাসিক কাল থেকে হয়ে আসছে। শ্রী অরবিন্দ যখন ইংল্যান্ডে পড়ছিলেন, তিনি আইএস হওয়ার পরে দেশে ফিরছিলেন, যে জাহাজে ওনার ফেরার কথা, যে কোনো কারণে সে জাহাজে উনি উঠতে পারেননি। তখন তার ইনফরমেশন, বাবাকে ফোন, বাবা আমি জাহাজে উঠছি, এখন আমার বিমানে উঠে ফোন করি, উঠে গেছি, ছাড়বে এই মাত্র, আর 1 ঘন্টা পরে বাড়ি পৌঁছে যায়। সেটা ছিল না, চিঠি এসেছে অমুক জাহাজে আমি অমুক দিন রওনা দিচ্ছি, অমুক দিন পৌঁছাবো। সেই জাহাজ ডুবে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার বাড়িতে পরে খবর এসেছিল, বাড়ির বাবা মা তাদের অবস্থা ভাবুন কি হয়েছে, তারা হয়েছে যে গেছে, কিন্তু দুর্ভাগ্য সৌভাগ্য আমাদের তিনি বেঁচে গেছিলেন, সেই জাহাজে উঠতে পারেননি। আমরা দেখলাম সেদিন এরকমই গুজরাটে যে প্লেন অ্যাক্সিডেন্ট হলো, সেখানে এক্স চিফ মিনিস্টার মারা গেছিলেন। সেই বিমানে কেউ কেউ ফেল করে গেছিল, উঠতে পারেনি সময়ের কারণে। সে বিমান অ্যাক্সিডেন্টের পর সে বাড়ির অবস্থা খুব খারাপ হয়েছিল। সে যখন বাড়ি ফিরে যায়, সে তো ভগবানকে ডাকতে ডাকতে ফিরছে যে বেঁচে গেছি, আমি উঠতে পারিনি বলি, বাকিরা গেল। তো তারপরে তার বাড়ির লোক সেখান থেকে বাঁচেন বা সে ফোন করে জানিয়েছে। ঘটনা হয়ে থাকে, ঠিক সময় ঠিক ইনফরমেশন না হলে অনেক দুর্ঘটনা হয়ে যায়। কেন সূচনা বার্তা এই যুগ যুগ ধরে পৌঁছে দেওয়ার বহু ব্যবস্থা হয়েছে আমাদের দেশে দুনিয়াতে। আগে তো পায়ের পায়ে চিঠি মেরে দিয়ে পাঠিয়ে দেওয়া হতো, অন্য দেশে চলে যেত। মেঘদূতম কাব্য তৈরি হয়েছে, এর উপরে লেখা হয়েছে, মেঘকে বার্তা দিয়ে পাঠাচ্ছেন প্রেমিক আর প্রেমিকার কাছে, মেঘ তার কাছে বার্তা নিয়ে চলে যাচ্ছে। আমাদের দেশেতে শাস্ত্র আছে, শাস্ত্র যুগ যুগ ধরে চলছে। প্রথম সাংবাদিক হচ্ছেন নারদ। আমরা বলছি না নারদ এসছে ঝগড়া বাঁধাবে, তো রিপোর্টারদের ক্যারেক্টার চিরদিন এরকমই, ঝগড়া বাঁধানো, লড়াই বাঁধানো, ভুলভাল তথ্য দেওয়া। নারদও করতেন খানিকটা, কিন্তু তিনি তথ্য সংগ্রহ করতে সকাল থেকে এই দেবতার বাড়ি, ওখানে বাড়ি, এখানে চা খেলেন, ওখানে গল্প করলেন, ভাত খেলেন, ঘুরিয়ে শিবকে বললেন ব্রহ্মা তো আপনার নামে যা তা বললেন, বলে চলে গেলেন। আমাদেরকেও বলে কাল আপনার নামে তো এই বললো, আপনি কি বলবেন? আমি যা একবার বলুক, তারপর আমি বলবো। তো এই যুগ যুগ ধরে মানুষের মধ্যে বৃত্তি আছে লোককে কষ্ট দেওয়া, নিজের গুরুত্ব বাড়ানো, ভুল তথ্য দিয়ে নিজের ওজন বাড়ানো। আমার কাছে আসার জন্য আপনার নামে 4টে খারাপ কথা বললো, যাতে আমি ওর সম্বন্ধে একটু হ্যাঁ অনেক খবর রাখে, লোকটা গুরুত্ব দিই। প্রবৃত্তি মানুষের থাকে এটা, কিন্তু সমাজের স্বার্থে এই সমস্ত থেকে উপরে উঠে আমাদেরকে সত্য তথ্য আর সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে, সবার দায়িত্ব আছে। তো আমার মনে হয় টেকনোলজি আসবে, পাল্টে যাবে। আজকে ইমেলের প্রয়োজন নেই, হোয়াটসঅ্যাপে কাজ হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে দেখে নিচ্ছি আমরা হোয়াটসঅ্যাপ খুলে। আসার সময় আমাদের কথা হচ্ছিল গাড়িতে বসে বসে, আমাকে বলছে যে পঞ্চায়েতের কাজ কি হওয়া উচিত, একটা আইডিয়া দেওয়া হয়েছে। কী তো পঞ্চায়েতের মধ্যে ওয়াইফাই কানেকশন দেওয়ার কথা বলা হয়েছে, সাজেশন দিয়েছেন একজন, খুব ভালো। দুনিয়া এগোচ্ছে, আজকাল অনেক সহজে ব্যবস্থা হয়ে যাবে। বহু বড় বড় স্টেশনে ওয়াইফাই কানেকশন হয়েছে, কিন্তু কোনোটা চলে না এখনো, লাভ নিতে পারে না লোকেরা। গ্রামে ওয়াইফাই দিলাম, ঠিক আছে, কাজটা কি হবে? আমি বললাম সকাল থেকে বসে রিল দেখবে লোকে, আর কোনো কাজ হবে না। কাজটা কি হয় গ্রামেতে? আরো মজার ব্যাপার, যেহেতু তার প্রতিদিন 1.5 GB বা 2 GB আর ইন্টারনেট আছে, সেই জন্য রাত্রেবেলা ঘুমোচ্ছে না, 2 GB তাকে শেষ করে তারপর ঘুমোতে বলে। বসে জেগে আছো কেন? না এই দেখে নিচ্ছে একটুখানি, সে পয়সা দিয়ে দিচ্ছে, তো 2 GB শেষ করে তাকে ঘুম কামাই করে বসে আছে। মানুষের জীবনের মধ্যে এমন ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, তার ঘুম না হোক, খাওয়া না হোক, কিন্তু তাকে 2 GB খরচা করতে হবে, সেই জন্য সে মোবাইল ঘাঁটছে দিন বা ভোর থেকে রাত অবধি। এই ধরনের জীবন চরিত্রের মধ্যে, জীবনযাত্রার মধ্যে পরিবর্তন চলে আসছে টেকনোলজির সঙ্গে সঙ্গে। চিন্তাজনক আছে এগুলো। তো সব জিনিসেরই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তার কাজ হয়, আবার উল্টো হয়। দুনিয়াতে অনেক আবিষ্কার হয়েছে মহৎ উদ্দেশ্য নয়, বিমান মহৎ উদ্দেশ্য হয়নি, লোককে বোম মারার জন্য আবিষ্কার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোম নিয়ে অন্য দেশে সহজে পৌঁছে মেরে দিয়ে এসো, আটকাতে পারো না। তখন তো এত মিসাইল ছিল না বা ইয়ে ছিল না, 400 যে আমরা রাশিয়া থেকে নিয়ে এসেছি, নিখুঁতভাবে মেরে দেবে। এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না তখন। সাইকেলে এখন কমে যাচ্ছে ব্যবহার, আবার সাইকেল, বিশ্ব সাইকেল দিবস পালন করুন আমরা রবিবার দিন, যে শরীর স্বাস্থ্য ঠিক রাখুন, পলিউশন কম করুন, সাইকেল। লেকিন সাইকেল একসময় মানুষের জীবনে অপরিহার্য ছিল, এবং বহু উন্নত দেশ এখন সাইকেলকে রেখে দিয়েছে। মন্ত্রীরা নাকি সাইকেলে যান শুনেছি আমি, চায়না বা জাপানের মতো। তো সাইকেল আবিষ্কার হয়েছিল ডাকাতি করার জন্য, অফিস করার জন্য নয়, তাদের পালিয়ে যেতে হবে চুরি করে তার জন্য। কিন্তু আজ সেটা জীবন পাল্টে দিয়েছে মানুষের।
বিমানও আজকে দুনিয়াকে কত সহজ করে দিয়েছে, ছোট করে দিয়েছে পৌঁছবার জন্য, আবিষ্কারের জন্য। তার ভালো আবিষ্কার হচ্ছে, সেখানে অনেক কিছু আসবে। ব্যবহার কিভাবে করব তার উপরে নির্ভর করছে। সবসময় জনকল্যাণে ব্যবহার করা উচিত, সেটা দেখার জন্য উপর থেকে ব্যবস্থা থাকা উচিত। নাহলে মানুষের প্রবৃত্তি হচ্ছে সব জিনিসকে খারাপের দিকে নিয়ে যাবে, সেটা যাতে না হয়। আজকে ইন্টারনেট ইত্যাদি হওয়ার জন্য দেখুন আমাদের কাছে যে ইউপিআই কত সফল করেছে সরকার, মানুষের জীবনযাত্রা। এবং ভারতের মতো একটা দেশ, উন্নত বলবো না আমরা, 14 সালেও 30 কোটির বেশি মানুষ অতি দারিদ্র সীমার নিচে ছিলেন। আজ 28 কোটি 29 কোটি লোককে আমরা উপরে নিয়ে এসেছি। সেই লোকেরাও আজকে ইউপিআই ইউজ করছে। ডাব খেয়ে পয়সা দিতে নাই, 50 টাকা চলে যায়। সবজি কিনতে গেলে, মাছ কিনতে গেলে মাসিও ট্যাঙ্ক থেকে মোবাইলটা বার করছে, বাবু ফোনে দিয়ে দিন বলবে। আজ ভারত এখানে পৌঁছেছে টেকনোলজিকে ইউজ করে। কারণ সব জিনিসের ভালো দিক আছে, আর দুনিয়া আমাদের কাছে ইউপিআই নিচ্ছে, শিখছে, এবং তার দ্বারা আমরা পয়সা কামাচ্ছি। তো সেই জন্য সব জিনিসের প্রয়োগ দরকার আছে, অপপ্রয়োগ যাতে না হয় দেখারও দায়িত্ব আছে। সরকার নিশ্চয়ই দেখবে এটা, কিন্তু এই ধরনের সংস্থা যারা আছেন তাদের নজর রাখা উচিত, এবং ঠিকঠাক প্রয়োগের জন্য মাঝে মধ্যে এরকম কর্মশালা করে সবাইকে রাস্তা দেখানো উচিত, যাতে এর ব্যবহার করে আমরা জীবনকে আরো সহজ সরল করতে পারি, উন্নয়নকে গতি দিতে পারি। তাহলে সবার মঙ্গল হবে। ধন্যবাদ। ভারত মাতা কি।